তৃণমূল দলটাকে দেখলে কোন পলিটিক্যাল পার্টি মানুষের মনে হয় সেটা তো আমি বলতে পারবো না। আমি তো বলতে পারবো না, মানুষও বলতে পারবো না, কারণ তৃণমূলটা যে বিজেপিতে আছে না তৃণমূলটা তৃণমূলে আছে না তৃণমূলটা অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না। দুমাসের রেহাই নাকি প্রতীক দখলের সিঁড়ি? ঋতব্রতর এলপি পদ ঘিরে আদালতের আসল বার্তা কি? আদালত ঋতব্রতকে সরালো না, বরং 2 মাসের জন্য লিডার অফ অপোজিশনের চেয়ার বজায় রাখলো। কিন্তু এটাকে কি ঋতব্রত শিবিরের পক্ষে বড় আইনি জয় হিসেবে দেখা যাবে, নাকি ফাইনাল রায় না আসা পর্যন্ত আদালত শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখলো? এলপি যদি ঋতব্রত হন, তাহলে দলের প্রতীক, সংগঠন এবং ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? মমতা যদি দলের মালিকানা নিয়ে জিতে যান অথচ ঋতব্রত এলপি থেকে যান, তাহলে কি একই সময়ে দুই পক্ষের হাতে দুই ধরনের ক্ষমতা থাকা সম্ভব? চেয়ার, প্রতীক, দল নাকি কোটি কোটি টাকার নিয়ন্ত্রণ? আসল টার্গেট কোনটা? এইসব প্রশ্নের উত্তরে ট্রু নিউজ বাংলার মুখোমুখি আইনজীবী বিক্রম ব্যানার্জি। ঋতব্রত ব্যানার্জি 2 মাসের এক্সটেনশন পেলেন লিডার অফ অপোজিশন হয়ে। এটা কি ফাইনাল শিলমোহর, নাকি কোর্ট ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার আগে স্টেটাস কো বজায় রাখলো? One may say it's a status quo, but it's a limited period. It's a limited period. The speaker needs to decide. Generally, it happens that the speaker does not decide. Speaker decide করে না। Now the speaker have to decide. It's a limited period. On a limited period. But one thing is a fact that in the legislative party, ঋতব্রত তৃণমূল মেজরিটি, আর বাইরে কালীঘাট তৃণমূল মানে মমতা ব্যানার্জি তৃণমূল ক্লেমস দে আর মেজরিটি, ক্লেমস whether the claim is a right claim মানে ঠিক ক্লেম না ভুল ক্লেম কেউ জানে না, কিন্তু আছে এটা হলো ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট যেটা সেটা হলো যে এটা নিয়ে মামলা হচ্ছে, পজিশন অফ ল অনেকে অনেক রকম ইন্টারপ্রিট করছে। উই আর ইয়েট টু কাম আপ উইথ আ ফাইনাল ভার্ডিক্ট whether the majority party would decide or the legislative party would decide. মানে legislative party মানে নির্বাচিত প্রতিনিধিরা তারা ডিসাইড করবে নাকি টোটাল পার্টি ডিসাইড করবে, হাউ উইল ইট বি ডিসাইডেড? আমি যতদূর জানি সেটা হলো তৃণমূল দলটার কোনো কিছু লিগাল বা ফর্মালিটি কিচ্ছু নেই, কারণ এটা পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ হয়। তৃণমূলের মেম্বারশিপও কিভাবে হয়, মানে টোটাল আর টিএমসি পার্টি মিনস আ স্ক্যাম। প্রিভিয়াসলি ক্যাডার বেসিস পার্টি যেগুলো থাকতো লাইক লেফট অর বিজেপি, দিস আর ক্যাডার বেসিস পার্টি, পার্টি অ্যাজ এ হোল ডিসাইডস, তাদের নিজস্ব মেম্বারশিপ আছে, তাদের ডেমোক্রেটিক একটা প্রসেসও আছে। দুটো পার্ট আইডিওলজিক্যাল কনফ্লিক্ট থাকতে পারে, বাট এই সিস্টেমটা আছে। বাট এই ওয়ান ম্যান পার্টিগুলোতে কিছু থাকে না, যদিও বা কংগ্রেস হ্যাজ ইটস ওন কনস্টিটিউশন অ্যান্ড কংগ্রেস হ্যাজ ওয়েন ওয়ে অফ ফাংশন। তৃণমূলের আমার মনে হয় না কিছু আছে, আমি জানি না তারা কিছু দেখাতে পারবেন কিনা, হাউ উড দে ফাইট আউট দ্য কেস। তো লেটস আ ফাইনাল ভার্ডিক্ট কাম ফ্রম দ্য কোর্ট, দেয়ার আফটার উইল সি। তবে এটা ঘটনা, তৃণমূল হ্যাজ বিন স্প্লিটেড। এই পলিটিক্যাল পার্টিটা পুরোপুরি আমার মতে ইট শুড গো অ্যাওয়ে ফ্রম দিস কান্ট্রি, এটা পার্টিটা না থাকাই বেটার। কিন্তু বিক্রান্ত, এই যে 2 মাসের এক্সটেনশন দিল, স্টে অর্ডার উঠিয়ে নিয়ে 2 মাসের এক্সটেনশন দিল ঋতব্রত ব্যানার্জিকে কোর্ট, এখানে কোর্ট কোন দিকে ইশারা করছে? তাহলে কোর্টের যে ইশারাটা এই মুহূর্তে হলো যে কোর্ট শুনতে চাইছে বিষয়টা, সেটা হলো এই মুহূর্তে বিধানসভা, আমি যা শুনলাম হোয়াট আই হ্যাভ গট ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া নিউজ, বিধানসভাতে কার্যক্রমে কোনো যাতে সমস্যা না হয় সেই জন্য আপাতত ইন্ট্রিম অর্ডারটা দেওয়া হচ্ছে, এটা আমি শুনেছি। তো সেটা ঠিকই, এই মুহূর্তে ইট উইল বি ফাইনালি ডিসাইডেড কি হবে না হবে। ঋতব্রত ক্যাম্পের অনেকেই কোর্টের অর্ডারকে এইভাবে ইন্টারপ্রেট করছে যে লিডার অফ অপোজিশন যখন খারিজ হলো না, প্রতীকও পাওয়া যাবে।
দেখুন, সেটা তো ইট ইজ আ ম্যাটার টু বি ডিসাইডেড বাই দ্য ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন এটা ঠিক করবে, ইলেকশন কমিশন ঠিক করবে। এখন সেটা লড়াই চলছে। দেখুন, যত এটা নিয়ে কম আলোচনা হয় তত বেটার, কারণ এই টপিকটা যে স্প্লিট অফ তৃণমূল বা তৃণমূল কংগ্রেস ভাঙছে, এটা আলোচনা করে আমার মনে হয় না মানুষের কোনো দৈনন্দিন জীবনে উপকার হবে। না এটা করলে চাকরি হবে, না এটা করলে করাপশন কমবে, না কিছু। এটা জাস্ট একটা গল্পের মতন, মানুষ যারা রাজনৈতিক গল্পের মতন গল্পটা চলছে। আমি একটা কথা এখানে জিজ্ঞেস করতে যাবো, এক দুদিন আগে সৌগত রয়ের মতন একজন সিনিয়র লিডার, উনি একটা মন্তব্য করেছেন যে যারা সাংসদ, যে 20টা সাংসদ এনসিপিআইতে জয়েন করেছে বা ঋতব্রত গোষ্ঠীতে যে এমএলএরা জয়েন করেছে, স্পেশালি সাংসদদের ব্যাপারেই উনি বলেছেন তারা নাকি বিজেপির সাথে কাজ করতে আনকমফোর্টেবল ফিল করছে। বি, অন্যদিকে রচনা ব্যানার্জি কালকে বলছে আমাদের শুভেন্দু অধিকারীর সাথে অনেকদিন আগে থেকে একটা মিটিং পেন্ডিং ছিল এবং মিটিংটা হলো, আমরা ভীষণ খুশি, আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদের খুব ভালো করে গাইড করেছে যে প্রত্যেকটা বিধানসভায় আমরা কি কি কাজ করব, কি কি করব না, কিভাবে এগোতে হবে, আমরা ভীষণ খুশি। আমি চাই আপনি দুটো মন্তব্যের ওপরই আপনার ব্যক্তিগত মন্তব্য জানান। তৃণমূল দলটাকে দেখলে কোন পলিটিক্যাল পার্টি মানুষের মনে হয় সেটা তো আমি বলতে পারবো না। আমি তো বলতে পারবো না, মানুষও বলতে পারবো না, কারণ তৃণমূলটা যে বিজেপিতে আছে, না তৃণমূলটা তৃণমূলে আছে, না তৃণমূলটা অন্য কোনো রাজনৈতিক দলে যাচ্ছে, সেটাই তো বোঝা যাচ্ছে না। এটা বোঝাই সম্ভব না। বিজেপির নেতারা বলছেন যে বিজেপিটাকে তৃণমূলীকরণ হতে দেবে না, কোনো এক বিজেপি নেতা বলছেন, কিন্তু আমরা বাস্তবে দেখছি তৃণমূলটা বিজেপিকরণ হয়ে যাচ্ছে। এই তৃণমূল যারা করে, মানে যারা রাজনীতি করে বা যারা ধরুন রাজনীতি ফলো আপ লাগে, সবাই তো রাজনীতি করে না। আপনি তৃণমূল দলটাকে 11 থেকে 26 পর্যন্ত দেখবেন বা আগে দেখবেন, কখন তৃণমূলটা কংগ্রেস হয়ে যায়, কখন তৃণমূলটা বিজেপি হয়ে যায়, কখন তৃণমূলটা আবার অন্য কিছু হয়ে যায়, কখনো তৃণমূলটা আবার ওই আপনার নকশাল মাওবাদী, ওই যে আপনার ওই ছত্রধর মাহাতো টাহাতো এদের মতন যারা লোকজন রয়েছে তাদের সাথে আবার এক হয়ে যায়। এই তৃণমূলটা যে কোন দিকে, মানে মানুষ তৃণমূলকে বিশ্বাসই করাটা ভুল। আজকে রচনা ব্যানার্জি এক কথা বলছে, কালকে রচনা ব্যানার্জি কি বলবে কেউ জানে? মানুষের এটা বোঝা উচিত যে এই ধরনের মানুষকে নির্বাচিত করাটাই উচিত নয়। যে মানুষ দৈনন্দিন মানুষের কাজ করে, রচনা ব্যানার্জি ভালো ফিল্ম স্টার হতে পারেন ফিল্ম জগতে, তার মতন মানুষকে রাজনীতিতে আনাটা উচিত না, কারণ এই মানুষকে আবেগে পড়ে মানুষ ভোট দিয়ে তাকে আপনি সংসদ বানিয়েছেন, সে মানুষের কি উপকার করছে? সে তো তার নিজের পজিশনটা বাড়িয়ে, এবং সে ওপেনলি বিক্রমদা, এবং সে ওপেনলি বলছে তৃণমূল জিতলে তাহলে আমরা তৃণমূলে থাকতাম। এইসব লোকের কোনো, প্রথমত মানুষের এটা বোঝা উচিত এইসব লোকের কোনো ক্যারেক্টার নেই। ক্যারেক্টার বলতে আমি যেটা বোঝাতে চাইছি, রাজনৈতিক কোনো স্ট্যান্ড এবং ক্যারেক্টার নেই। মানুষ একে ভোট দিয়ে এর কিছু রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। যদি আমার জনগণকে ক্রিটিসাইজ করতে হয় তাহলে আমাকে বলতে হয় মানুষ একে ভোট দিয়ে এর কিছু রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। নিজের দৈনন্দিন জীবনের তো কোনো, তাদের কোনো উন্নতি বা মান উন্নতি করার জন্য এই রচনা বন্দ্যোপাধ্যায়রা আছে। আপনি রচনা বন্দ্যোপাধ্যায়কে বস্তিতে গরিব মানুষের পাশে কোনোদিন দেখতে পাবেন? ছবি তোলার জন্য রাজনীতিতে ইনি যেতে পারেন, কিন্তু কাজের জন্য উনি যাবেন না। ওনার মাটিতেই পা পড়ে না, গাড়ি ছাড়া কোনোদিন চলেছেন। এই ধরনের ক্যারেক্টারের লোকজনকে আমার মনে হয় জনপ্রতিনিধি করাটাই উচিত না। একটা টাইমে মানুষ জনপ্রতিনিধি চুজ করতেন যারা মানুষ, যার থেকে কাজ পেত। তারপরে সেটা পরিবর্তন হলো, পরিবর্তন হয়ে কি হলো না, মানুষ এই ধরনের রচনা বন্দ্যোপাধ্যায়দের মতন মানুষকে চুজ করতে শুরু করলো, কারণ টিভিতে দেখছে, ইয়েতে দেখছে, আর আবেগে ভোট হয়ে যাচ্ছে। তারপরে এখন আবার একটা ইয়ে এসেছে, আগে পলিটিক্যাল পার্টিগুলোকে মানুষ ঠিক করতো, এখন পলিটিক্যাল পার্টিগুলো ঠিক করে যে তুমি আমার ভোটার, তুমি আমার ভোটার না। এখন মানুষকে চিন্তা করতে হবে যে কাকে আমি জনপ্রতিনিধি, এইরকম যদি ক্যারেক্টারের লোককে জনপ্রতিনিধি করে পাঠায়, সে তো তার নিজের আখের গুছিয়ে যাচ্ছে। তার ছেলে মেয়ে কোন স্কুলে পড়ে, জনগণ, তিনি যে কনস্টিটিউয়েন্সি থেকে বিলং করেন সেখানকার ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে, তিনি যে লাইফস্টাইলে লিড করেন, একটা জনপ্রতিনিধির এটা লাইফস্টাইল হতে পারে নাকি? থাকতে গেলে নাকি
কি দরকার, আর মানে যোগ্যতা দরকার। ওনার আরমানায় থাকার যোগ্যতা আছে, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা নেই। আমাদের দেশের এই জনপ্রতিনিধি যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন যে সবসময় সঠিক হচ্ছে বা মানুষের রায় সঠিক, এটা আমি সবসময় মনে করি না। পার্লামেন্টের সামনে আমি জানি না আপনি সেই ভিডিওটা দেখেছেন কিনা, পার্লামেন্টের সামনে শ্রমিক ভট্টাচার্য এরকম করে জুন মালিয়াকে ডাকছে, ডেকে খুবই আমি সেরকম ভাবে কিছু বলতে চাইছি না, মানে খুব ক্লোজ দাঁড়িয়ে অনেক কথা এমন ভাবে বলছে অ্যাজ ইফ টু ভেরি ক্লোজ ফ্রেন্ডস আর শেয়ারিং আ প্রাইভেট কনভারসেশন। আপনি কি বলবেন এটাকে বিক্রম দা? শ্রমিক ভট্টাচার্য কত নাটক টাটক করেছিল না, এই কাছে আয়, এখানে প্রেম হয় না, দিল্লিতে প্রেম করেছে, কত নাটক আমরা সব দেখলাম, যত রাজ্যের নাটক। দেখুন, এই যে শ্রমিক বাবুর সাথে যে জুন মালিয়ার কথা হয়েছে, আমি এটাকে একটাই কথা বলবো, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। তলার লেভেলের যে বিজেপি কর্মীরা আছে তাদের উদ্দেশ্যে আপনি বলবো যে আপনাদের রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, আপনাদের পাশে কেউ নেই। যেসব মানুষজন, আমাকে রিসেন্টলি একজন ফোন করেছিলেন, আমি তার নামটা বলতে চাই না প্রকাশ্যে, অভয়াকাণ্ডের মতনই ঘটনা তার ঘটেছেন, তারা রিলিফ পাচ্ছেন না। মিডিয়ায় ফোকাস হয়নি, মানুষ জানে না, কম জানে, ঘটনা ঘটেছে, রিলিফ পাচ্ছেন না। কত বিজেপি কর্মীর জীবন ধ্বংস করেছে, এই তৃণমূলগুলোই করেছে। এবং তৃণমূলের নিচু তলার যারা কর্মীরা রয়েছেন, অনেকে ভালো আছেন, তারা বেকার বেকার আজকে জেল খাটছেন। তৃণমূলের যারা নিচু তলার কর্মী, তারা এই তৃণমূলের যারা নেতা আর এই ভাইপো, এদের জন্য তারা জেল খাটছে, মার খাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে লোকে তাদেরকে চোর বলে ডাকছে, সেটা শুনতে হচ্ছে। আর ওপর তলায় কি হচ্ছে, এটা তো সব থেকে বড় প্রমাণ। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। তাই জনগণকে আমি বোঝাতে চাইছি যে এই রাজনীতিটা থেকে আপনাদেরকে বেরোতে হবে, এই থিঙ্কিং থেকে আপনাদেরকে ভোট দিতে হবে, তবে দেশটা উন্নত হবে। ইউরোপ আমেরিকাতে কেউ 10 বছরের বেশি ক্ষমতায় থাকে না, এখানে একবার ক্ষমতা পেয়ে গেলাম মানে সারা জীবন চলে যাব। এই যে জুন মালিয়া বা এই যে রচনা বন্দ্যোপাধ্যায়, যে সায়নী ঘোষ, এইসব মানুষগুলোর কোনো ক্যারেক্টারের ঠিক আছে? আমি রাজনৈতিক ক্যারেক্টারের কথা বলছি। এই ধরনের মানুষকে তো মানুষই নির্বাচিত করে পাঠিয়ে, যারা মানুষের টেস্ট, মানুষের থিঙ্কিংটা আজকে পশ্চিমবাংলায় পরিবর্তন হওয়া উচিত। বিক্রম দা, আই এম সো সরি টু সে, আপনি তো যে বলছেন রাজনৈতিক ক্যারেক্টার, আমি তো বলবো রাজনৈতিক কেন, ডেকোরামও এরা মানে না। সৌগত রয় আর জুন মালিয়াকে আমরা যেভাবে পার্লামেন্টের ভেতরে দেখেছি কথা বলতে, ধাক্কা মেরে, এলবো করে, কোন দেশের মানে কোন দেশের দিস ইজ, দেখুন, এরা তো জনপ্রতিনিধি মানুষের কাজ করতে যায় না, নিজেদের সুবিধা ভোগের জন্য জনপ্রতিনিধি। সৌগত রয়ের মতো, আমি তো বলছি এই সিরিয়ার কাছে এরা নিজেদের সুবিধা ভোগের জন্য রাজনীতি করেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা ঘটনা, ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছে বা যারা মার খেয়েছে, এমনকি আমি আপনাকে বলি জেল খেটেছে, মার খেয়েছে, তারা কোনো রাজনৈতিক জায়গায় নেই। দুঃখের জায়গাটা এই জায়গাটা, গরিব মানুষকে নিয়ে বলার মতন জায়গা নেই। আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে, আমি নতুন সরকার তাকে ক্রিটিসাইজ না করলে একটা জায়গা তো আমি তাকে বলতে পারি, হকারগুলোকে কেন আপনি রাতারাতি তুলে দিলেন? নো ইনকাম, খেতে পাচ্ছে না, থাকার জায়গা নেই। আফটার অল এরা এই শ্রেণীটাও তো আপনাকে ভোট দিয়েছিল, এটা বড় অংশ সারা পশ্চিমবাংলা। আপাতত এটা পুজো পর্যন্ত বন্ধ রেখেছে, তাদের একটা ঠিক আছে, তাদেরকে উঠতে হবে। আমি বলছি না তারা আইনগত সিদ্ধে বসে আছেন, তারা বেআইনি ভাবেই বসে আছেন, কিন্তু আমাদের দেশটা হলো ওয়েলফেয়ার স্টেট। সরকার কিছু জিনিস দেখবে, তাদেরও তো রুটি রুজি কর্মসংস্থানের ব্যবস্থাটা সরকারকে দেখতে হবে। পলিটিক্স হ্যাজ নাও বিকাম আ বিজনেস। রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, যেটা আগে ভারতবর্ষ ছিল না, এখন বর্তমানে হয়েছে।
বিক্রম দা, একটু ফেরত আসছে ঋতব্রতর ব্যাপারে। কোর্ট কি স্পিকারের অর্ডারকে খারিজ করার সাহস এবং শক্তি রাখে? কারণ হাইকোর্ট সবসময় লেজিসলেচারের সঙ্গে টক্কর দিতে অ্যাভয়েড করে। এক্ষেত্রেও কি সব শুনে শেষে স্পিকারের সিদ্ধান্তকেই মান্যতা দেবে, এই ভেবে যে জুডিশিয়ারি আর লেজিসলেচারের কোনো কনফ্লিক্ট না হয়? না, হাইকোর্ট এটা পারে। সংবিধানে এটা খুব স্পষ্টত বলা আছে, লেজিসলেচারের ভেতরে যদি কোনো কিছু হয় which is unconstitutional and illegal, the court can intervene. লেজিসলেচারের কোনো প্রসিডিওর হচ্ছে কি বিজনেস হচ্ছে না হচ্ছে, সেখানে কোর্ট মে নট ইন্টারভিন। আজকে যদি লেজিসলেচারের ভেতরে কেউ মার খায়, এর আগে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট আছে, ক্রিমিনাল প্রসিডিং হয়ে গেল, অ্যাবসলিউটলি দ্য কোর্ট ক্যান ইন্টারভিন। If it is unconstitutional any act, definitely the court. If it is illegal, the court can intervene. লেজিসলেচারের ক্ষমতা আছে বলে লেজিসলেচার কি কোনো কাজ করতে পারে একজনকে মেরে দিল, তাহলে কোর্ট উইল নট ইন্টারভিন। লেজিসলেচার বেআইনি ভাবে একজনকে ধরুন বসিয়ে রেখে দিয়েছে, কনস্টিটিউশনাল প্রভিশন আছে কোনো কাজ করা, সেই কাজ লেজিসলেচার করছে না, দেন ওয়্যার উইল দ্য পিপল গো? ইফ সামওয়ান, ছেড়ে দিন জনগণ কোথায় যাবে, যদি কারোর কোনো গ্রিভান্স থাকে, যদি কারোর কোনো লেজিসলেচারের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে, সে কোথায় অ্যাড্রেস করবে? হোয়ার ইজ দ্য প্লেস টু অ্যাড্রেস? বিক্রমদা, আর যদি ঋতব্রত এলওপি হন, তাহলে উনি শোভনদেবকে পার্টি থেকে বহিষ্কার করতে পারবেন? সেই অধিকার কি ওনার আছে? আমার প্রশ্ন, এলওপিতে কোর্টের শিলমোহর পেলে ঋতব্রত ব্যানার্জির পরের পদক্ষেপ কি হতে পারে বলে আপনার মনে হয়? তৃণমূল দলটারই পদক্ষেপ কেন ঠিক নেই, তো কোথার থেকে পদক্ষেপ হবে সেটাই তো আমি বুঝতে পারছি না। আজকে যারা ঋতব্রত তৃণমূল, কালকে তারা ঋতব্রত তৃণমূল থাকবে কিনা তারই বা কি গ্যারেন্টি আছে, আগে সেইটা তো বলতে হবে। আজকে যারা মমতা তৃণমূল, কালকে তারা ঋতব্রত তৃণমূল হবে না, তারই বা কি গ্যারেন্টি আছে? আজকে যারা ঋতব্রত তৃণমূল, আপনি একটা কথা চিন্তা করুন না, ভোটে আমাদের হাতের কালির দাগ ওঠেনি, তার মধ্যে তৃণমূলের পার্টি ভেঙে চলে গেল সমতা থেকে চলে যাওয়ার পরে। এই পার্টিতে কি হবে আর ঋতব্রতর কি পদক্ষেপ হবে কেউই তো বলতে পারবে না। বিক্রমদা, ঋতব্রত পার্টি থেকে, আপনি তো শুধু ভাঙনের কথা বললেন, ভাঙনের পরে স্টেপও শুরু হয়ে গেছে, যেখানে ঋতব্রতর পার্টি থেকে 3 জন আবার মমতা ব্যানার্জির পার্টিতে চলে গেছে। আপনি জানেন নিশ্চয়ই, আব্দুল মোল্লা খোরাক, বিভাস সর্দার, আরেকজনের নামটা আমার খেয়াল হচ্ছে না, 3 জন ওরা অলরেডি চলে গেছে মমতা ব্যানার্জির ইয়েতে। এবং 20 জন যে সাংসদ আছে সেখান থেকেও নাকি শোনা যাচ্ছে 2 জন মমতা ব্যানার্জির কাছে ফেরত আসতে চেষ্টা করছে। যদিও শতাব্দী রায় কালকেই এনআইকে বলেছে, না এরকম কিচ্ছু নেই, আমরা 20 জন সাংসদই এনসিপিআইতে আছি, কিন্তু রাজনীতির অন্দরমহলে গুজব বেশ সরব যে 2 জন সংসদ আবার ফেরত যাচ্ছে মমতা ব্যানার্জির কাছে। তৃণমূল দলটা কোন দিকে আছে? বিজেপিতে আছে না তৃণমূলে আছে, না তৃণমূল দলটা কংগ্রেসে চলে গেছে, না তৃণমূল দলটা অন্য কোনো দল হয়ে গেছে, সেটাই বোঝা যাচ্ছে না। কে কার দিকে যাবে সেটা কি করে বুঝবে? গদ্দার আর গিরগিটিকে কি করে চেনা সম্ভব? প্রশ্নটাই তো অবান্তর প্রশ্ন আমার মতে। গদ্দার আর গিরগিটিকে কি করে চেনাটা সম্ভব কি করে? ভারতবর্ষের যখন স্বাধীনতা সংগ্রামের জন্য কিছু বিপ্লবী লড়াই করতেন, ভারতবর্ষের কিছু বিশ্বাসঘাতক তাদেরকে ধরিয়ে দেন। তৃণমূল দলটাই তো বিশ্বাসঘাতকতায় ভর্তি। কোন দিকে আছে কে জানে? কোন দিকে তৃণমূল আছে সেটাই তো বোঝা শক্ত। আর কোন তৃণমূল কোন দিকে আছে, কোন তৃণমূল কোন দিকে আছে, কোন তৃণমূল কার সাথে আছে? এখন তো ক্লাসিফিকেশন ভালো খারাপ, রাজনীতিতে যাদেরকে কাজে লাগানোর কাজে লাগিয়ে যাচ্ছে, এটা রাজনীতির নিয়ম, এবং আমি বলবো অন্যায় হচ্ছে। বিক্রমদা, সকালে মদন মিত্র ইডির তলব পাচ্ছে, সন্ধ্যাবেলা গিয়ে ঋতব্রত ব্যানার্জিকে জয়েন করছে, কালকে তো দেখলাম ঋতব্রত ব্যানার্জির পাশে বসে প্রেস কনফারেন্স করছে। তৃণমূল দলটারই কারোর ক্যারেক্টারের ঠিক নেই। এদের কোনো ক্যারেক্টার আছে নাকি? যিনি আজকে খুব গলা পাঠাচ্ছেন মমতা তৃণমূলের হয়ে, তিনি এককালে বলতেন সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। এদেরকে 2 পয়সা দিলে কিনে নেওয়া যায়। এরা পয়সা ভয়ে বিক্রি, একটা যে লোকটার কোনো কিছু নেই তাকে আপনি ভয় দেখিয়ে পারবেন না। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি খুব ভালো কথা বলেছেন, কোনো এক তৃণমূলের সাংসদ তিনি নাকি মামলা করেছেন, যদিও আমি অর্ডারটা দেখিনি, আমি সোশ্যাল মিডিয়ায় শুনেছি যে তাকে নাকি ডিম মারা হবে
তো সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আমাদের দেশের বিপ্লবীরা গুলি খেয়েছিল, আর আপনি রাজনীতিতে ঢুকে ডিম খেতে এত ভয়? তাহলে এই সব রাজনীতিবিদদের আমি মানুষের কাছে প্রশ্ন করছি যে আপনারা কেন ভোট দিয়ে এদেরকে জেতান? দল করুক আর যাই করুক, কিন্তু যিনি তৃণমূলের হয়ে গ্রাসরুটে পতাকা লাগাচ্ছেন তাকে কেন ক্যান্ডিডেট করা হয় না? যিনি বিজেপির হয়ে জীবন দিয়েছেন, তার পরিবার ধ্বংস হয়েছে, তাদেরকে কেন জনপ্রতিনিধি করা হয় না? এ রাজনীতি চলতে পারে না, এগুলোকে টেনে রাস্তায় নামাতে হবে। বিক্রম দা, সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে যেখানে লেজিসলেচার পার্টি মানে যেটা এমএলএরা আর সমগ্র পার্টি মানে পার্টির পদাধিকারীরা আলাদা, পার্টির কোনো এক গোষ্ঠীর নির্দেশে চলবে না। তাহলে কালকে যদি পার্টি কার সেই লিগ্যাল যুদ্ধে মমতা ব্যানার্জি জিতে যান, তাহলে পার্টি মমতা ব্যানার্জি থাকবে আর ঋতব্রত ব্যানার্জি লিডার অফ অপোজিশন থাকবে, তাও কি সম্ভব? এটা কি আইনত সম্ভব কিনা আমি জিজ্ঞেস করতে চাইছি। দেখুন, যদি লিগ্যাল যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যান তাহলে ডেফিনেটলি তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্পিকারকে দেবেন সেটাই হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাওয়ার পর ঋতব্রতরা আবার কোন দিকে চলে যাবে তার তো কোনো ঠিক নেই। তৃণমূলে প্রেডিকশন করাটা বড় মুশকিল। একটা চোর, একটা ডাকাত, একটা চিটার, এইসব দিয়ে তো তৃণমূল দলটা তৈরি হয়েছে। ম্যাক্সিমাম এখন রাজনীতিবিদদের মধ্যে দেখা যাচ্ছে যে কালচারটা ভারতবর্ষে ছিল না, বা বিশেষ করে পশ্চিমবাংলায় ছিল না। এরকমও মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় দেখা যায় যে তার মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পর কোনো পয়সা নেই তার। প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখার্জি, এরাও তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এদের লাইফস্টাইল দেখুন তো, কিচ্ছু নেই, মুখ্যমন্ত্রী হয়েছে। আপনি ত্রিপুরার একজন মুখ্যমন্ত্রীর কথা দেখুন, তার বাড়ি পর্যন্ত নেই, পরে জানাজানি হতে সরকারি বাসভবনে থাকতে দেওয়া হয়েছে। এরকম লিডার আছে। তাই মানুষকে ঠিক করতে হবে, এই ধরনের লিডারকে পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে। এরা এক একটা লিডার কয়েক লক্ষ কোটি, কয়েক হাজার কোটি টাকার মালিক। বিক্রম দা, কতগুলো এমএলএ 80-র মধ্যে আবার মমতা ব্যানার্জির কাছে ফিরলে ঋতব্রত ব্যানার্জি এলওপি পদ হারাবেন? 80-র মধ্যে কতজন যেতে হবে মমতা ব্যানার্জির কাছে? মেজরিটি, মোর দ্যান 50%। মোর দ্যান 50%। কোর্ট কি পরিষ্কার অবস্থান নেবে যাতে পার্টি ও এলওপি একজনের কাছেই থাকে, নাকি বিভ্রান্তিকর জাজমেন্ট দিয়ে ব্যাপারটা গোলমাল করে ছেড়ে দেবে? না, দেখুন, কোর্ট কি জাজমেন্ট দেবে সেটা কোর্টের ওপরে, কোর্ট আইন মেনে জাজমেন্ট দেবে। বিক্রম দা, যুদ্ধটা প্রতীক অথবা এলওপি নয়, যুদ্ধটা কোটি কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টের। লিডার অফ অপোজিশন ঋতব্রত ব্যানার্জি হলে সেই প্রতীক পাবে, প্রতীক পেলে ব্যাংক অ্যাকাউন্ট পাবে। এই অবধি কি আমি ঠিক বলছি যে প্রতীক পেলে ব্যাংক অ্যাকাউন্টগুলোও পাবে টিএমসি? তাহলে সুপ্রিম কোর্ট থেকে কপিল সিব্বল যে কেসটা চালাচ্ছেন তার সঙ্গে কলকাতা হাইকোর্টের প্যারালেল হিয়ারিং যে চলছে, সেটা একে অন্যের বিরুদ্ধে যে কোনো একটা কোর্টে বিচার হওয়া উচিত। সুপ্রিম কোর্ট ঠিক ওই কেসটারই বিচার করছে শিবসেনা বিদ্রোহী এমএলএদের নিয়ে, আর সেখানে সুপ্রিম কোর্ট বলছে 2/3 এমএলএ হলেও তারা পার্টি নয়। তাহলে ঋতব্রত ব্যানার্জি কিভাবে স্বীকৃতি পায় কলকাতা হাইকোর্টে? এখনো অবধি তো স্বীকৃতি পায়নি। ইটস অ্যান ইন্ট্রিম অর্ডার, কোর্ট ইজ হিয়ারিং দ্য ম্যাটার। এখনো অবধি স্বীকৃতি কলকাতা হাইকোর্ট দেয়নি। আগে থেকেই সেটাকে স্বীকৃতি হিসাবে তো গণ্য করলে চলবে না। আমি লিগ্যাল দিকটা বলছি, মামলা চলবে। মামলা ইট হ্যাজ নট ইট বিন ডিসাইডেড। অর্ডারটা কি ইজ নট আ সিগন্যাল অফ ওয়্যার দ্য না, দেখুন, ইন্ট্রিম অর্ডারটা কোর্ট প্রাইমা ফেসি একটা দেখে ইন্ট্রিম অর্ডার দেয়। আমি আপনাকে এসএসসির মামলা বলছি, 26,000 চাকরি চলে গেছিল, সুপ্রিম কোর্ট স্টে করে দিয়ে তারপরে আবার সুপ্রিম কোর্ট পুরো 26,000 চাকরি বাদ দিয়ে। তাহলে ইন্ট্রিম অর্ডারটা মানে একটা কিছু লার্জার কিছুকে কনসিডার করে দেওয়া হয়, অনেক সময় নট অন মেরিট, এটাও হয়। এটা কোর্টের লিগ্যাল প্রসিডিওর। এটা the petitioner must have a prima facie case, balance of convenience and inconvenience should be in favor of the petitioner, or the petitioner may suffer irreparable loss and injury। আর এই জাতীয় মামলাগুলোতে আরেকটা জিনিস চিন্তা করা হয়, এই মুহূর্তে লার্জার ইন্টারেস্টটা কি আছে। তো এখানে কোর্ট ইজ ভেরি ক্লিয়ার যে এই মুহূর্তে যদি লিডার অফ অপোজিশনকে সরিয়ে দেওয়া হয়, অপোজিশনের যে বিজনেস অফ দ্য হাউস মে বি হ্যাম্পার্ড। সেই গ্রাউন্ডে তিনি সিদ্ধান্ত, এটা ডেফিনিট, এটা তো নর্মাল। এটা
যদি সুপ্রিম কোর্টের রায় অন্যত্র হয় তাহলে কি কলকাতা হাইকোর্টের রায়কে আবার মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করবেন, নাকি কলকাতা হাইকোর্টের উচিত সুপ্রিম কোর্টের শিবসেনা কেসের ফাইনাল রায়ের অপেক্ষা করা? না না, কলকাতা হাইকোর্ট কেন? কলকাতা হাইকোর্ট তার নিজের মতন করে যেরকম প্রসিডিং করার করবে। শিবসেনা কেসের আমি জানি না কি করবে। শিবসেনা কেসে যদি কলকাতা হাইকোর্টকে ডিরেকশন দেয় তখন সেটা বলবে, বাট শিবসেনার যে কেসটা সুপ্রিম কোর্টে হচ্ছে তার যদি কোনো প্রেসিডেন্স আছে, উইল বি আ প্রেসিডেন্স, তখন কলকাতা হাইকোর্টে ডেফিনেটলি সেটা পয়েন্ট অফ লটা তো সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যেটা লে ডাউন করে দেয় দ্যাট হ্যাজ বিন কনসিডার্ড।